আমি কাউকে নিজ দেখানোর জন্য বলছি না, ফুড ব্লগার হওয়ার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। কিন্তু আগের দিন আমরা দুজন একটা কেকের দোকান থেকে কেক খাওয়ার পর মনে হলো সভ্য সমাজে ব্লগিং দরকার। আমার তো মনে হয় আগামী 2-5 বছরের মধ্যে ব্লগার আরও বেড়ে যাওয়া উচিত। আমার তো মনে হয় ব্লগিংটা একটা ডিপার্টমেন্টালও হয়ে যাওয়ার দরকার, মানুষকে ঠকার হাত থেকে বাঁচাতে। ফলের দোকান থেকে শুরু করে, সবজির দোকান থেকে শুরু করে, মুদির দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ পর্যন্ত যত দোকান আছে, যাতে ওষুধের দোকানে কম যেতে হয়। বমি পেয়ে গেছিল ভাই কেকটা খেয়ে। আফসোস হচ্ছিল, ইস, আসার আগে যদি এই দোকানের একটা ব্লগিং দেখে আসতাম। কারণ নোংরা জিনিসের উপর আমি 55 টাকা খরচা করে ফেলেছি, যেটা 2-5 টাকায় মিটে যায়। কখনো কখনো তো রাস্তার ধারে ফ্রিতেও হয়ে যায়। আমার তো এটাও মনে হয় জনস্বার্থের জন্য সুলভ শৌচালয়েরও ব্লগিং দরকার। কেননা কেকটা খাওয়ার পর আমাকে এমন একটা নোংরা শৌচালয় ব্যবহার করতে হয়েছিল 10 টাকা দিয়ে। ওদিন আমার টোটাল 85 টাকা নষ্ট হয়। 20 টাকা দিয়ে বাইকে তেল পুড়িয়ে গিয়ে 55 টাকা দিয়ে কেক খেয়ে আর 10 টাকা দিয়ে সেই কেক বার করি। আমার এই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে 85 টাকা নষ্ট হয়, যে ওই এলাকায় দুটো নোংরা জায়গা আছে, এক ওই সুলভ শৌচালয় আর দ্বিতীয় ওই কেকের দোকান। তবে ওই এলাকার মানুষজন যারা ওখান থেকে কেক খেয়েছে তাদের আর এই বাড়তি 10 টাকাটা নষ্ট হয় না। কেক খেয়ে সোজা বাড়ি। আমার তো মনে হয় ওই কেকের দোকানদারের কাছ থেকে কেক বানানোর ফর্মুলাটা নেওয়া উচিত, যারা ওষুধ আবিষ্কার করে আর কি, যে কি এমন দাও কাকা, খেলেই যেতে হয়। আমি জানি না এলাকার লোকজন এই ধরনের একটা কেকের দোকানকে কিভাবে বরদাস্ত করছে, যেটা বন্ধ হয়ে শৌচালয় হয়ে যাওয়া উচিত। কেননা আমি যখন ছোট ছিলাম তখনও এত বাজে কেক খাইনি। কারণ আমি যখন ছোট ছিলাম তখন এমন এই কাঁচ লাগানো দোকানে না, কাঁচের বয়েমে কেক পাওয়া যেত। মনে করো একটা মুদিখানার দোকানের সামনে যদি 12টা কাঁচের বয়েম রাখা থাকে, তার মধ্যে 5টাতে কেক রাখা থাকতো। আমি সেই সময় অত্যাধিক পরিমাণে কেক খাওয়ার জন্য কিছু কিছু দোকানদারের কাছ থেকে কেক স্যালুটও পেতাম। মানে যে কোনো একটা নতুন কেক আসলেই আমার জন্য একটা। সেই দিনই দোকানদার আমার কাছে 10টা কেক বিক্রি করল। বাড়ি থেকে 3 টাকা দিয়েছে আর আমি কেক খাইনি এমন খুবই কম হয়েছে। যতবার 3 টাকা গোনা যাবে ততবার কেক। কেক আমার এতটাই প্রিয় একটা খাবার, ছোটবেলায় বিয়ে বাড়িতে গিয়ে বাবা কিংবা মায়ের কাছে জিজ্ঞাসা করতাম যে কেক কখন দেবে। মাফ করো, কখনো কখনো শ্রাদ্ধ বাড়ি গিয়েও জিজ্ঞাসা করে ফেলেছি। না তখন তো অত বুঝতাম না, তাই না? ভাবতাম বাড়িতে নেমন্তন্ন করেছে আর কেক খাওয়াবে না। আমার প্রিয় খাবার দাবারই তো সব খেতে দিল, মাছ দিল, মাংস দিল, পায়েস দিল, কেকটা কেন দিল? সেই ছোটবেলা থেকে কেক আমার এখনো পর্যন্ত এতটাই প্রিয় একটা খাবার, যে কোনো বন্ধুর বার্থডে সেলিব্রেশনে গেলে কেক কাটার সময় কে কি করছে আমি জানি না, আমার নজর শুধু কেকের দিকে, যেটাকে একজন একটা ছুরি দিয়ে কাটছে। আমি মনে মনে তো যার বার্থডে সে কেক কাটার আগে আমি খেতেও শুরু করে দিই। কারণ দেখো, 1.5 পাউন্ডের একটা কেকে 14 থেকে 15 জনের ভাগ, ওই পুরনো দিনের মতো। বাবা বড় লোক তো ঠিক আছে, কিন্তু বাবা যদি গরিব হয় এবং সংযত না হয়, তাহলে 1.5 কাঠা জমি 15 জন ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগাওয়ার মতো। তার মানে বুঝতে পারছো কতটা সজাগ থাকতে হবে নিজের ভাগটা পাওয়ার জন্য। কারণ আমি যার জন্মদিনে যাচ্ছি তার থেকেও, মানে বার্থডে বয় কিংবা বার্থডে গার্লের থেকেও বার্থডে কেকটাকে ঘিরে আমার বেশি আনন্দ। কারণ তার জন্মদিন বছরে একবার আসে, ঠিক আছে, কেকও তো আর বারবার আসবে না, আর সে তো সবসময় আমাদের সাথেই থাকে। কিন্তু কেক তো আর, কেকটা কাটার পর ওই জায়গাটাকে হ্যান্ডেল করার জন্য 2জন সিভিক ভলেন্টিয়ার এবং 2জন কনস্টেবলের প্রয়োজন পড়ার মতো, শুধু আমাদের হাত থেকে কেকটাকে বাঁচানোর জন্য। ওই সেলিব্রিটিদের উপরে কেমন সাধারণ জনগণ ঝাঁপিয়ে পড়তে চায় না, আর পুলিশ ঠিক এভাবে কন্ট্রোল করে দেয়, তেমনভাবে কেক কাটার পর আমাদেরকে কন্ট্রোল করবে আর বলবে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাইকে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে, কেকটা কেটে নি কেটে নি কেটে নি। সবার জন্য কেক ভাগ করতে বসবে, তার ওখানে 2জন স্পেশাল ব্রাঞ্চের সিকিউরিটি দেওয়া প্রয়োজন। কারণ সে কেক ভাগ করতে করতে নিজেই 2-3 পিস কেক খেয়ে নেয়। তার কথা মতো সে নাকি এটা করে এটা দেখার জন্য যে কেকের সব পিসগুলোতে সমানভাবে স্বাদ পৌঁছাচ্ছে কিনা। দেখো, একটা জিনিস আমি খুব সহজেই মেনে নিয়েছি, যে তখনকার দিনের কাঁচের বয়মের কেক আর এখনকার দিনে কাঁচের দোকানে রাখা কেকের মধ্যে পার্থক্য ঠিক না। মিল হলো, আমিও তখন ছোট ছিলাম, যারা বানাতো তারাও তখন ছোট ছিল।
সেদিন আমাদের দোষ এটুকুই ছিল, কোনো একটা জায়গায় যেতে যেতে হঠাৎ আমাদের খিদে পায় এবং আমরা ঠিক করি যে ভালো কিছু একটা খাবো। সেই হয় না, কেউ কিছু বলতে পারছি না, কিন্তু ইচ্ছা মনে ভালো কিছু একটা খাওয়ার। আর যদিও বা বলতে পারি আমি একটা খারাপ জিনিসের নাম করছি, ও একটা খারাপ জিনিসের নাম করছে, সুতরাং কারোরই পছন্দ হচ্ছে না। তাই রাস্তায় বহুত আইটেম ক্যান্সেল করে শেষে গিয়ে যখন আমরা ওই কেকের দোকানটার সামনে দাঁড়াই, তখন আমার এতটাই খিদে পেয়েছে যে আমি কেকের দোকানটার নাম দেখতে পাচ্ছি, শিগগিরই খাবি আয়। আর সেখান থেকে কেক খাওয়ার পর আমাকে আরো শিগগিরই শৌচালয় খুঁজতে হয়েছে। দোকানে ঢুকেই চারিদিকে এত ধরনের পেস্ট্রি রাখা দেখে আমার 10% পেট ভরে যায়, আর বাকি 90% খেয়ে ভরাতে হবে। কিন্তু কে জানতো যে খাওয়ার পর আমার 200% পেট খালি হয়ে যাবে। ল্যাক্সেটিভ গ্রুপের কেক ছিল। লোভনীয় পেস্ট্রিগুলো আমার দিকে এমনভাবে চেয়েছিল, আমার তো মনে হচ্ছিল জাস্ট কয়েক মিনিটের মধ্যেই প্রচুর টাকার খেয়ে ফেলবো। সবুজ, কালো, হলুদ, ধূসর, সাদা, লাল, নীল, কিছু কিছু পেস্ট্রি তো আবার রূপম ইসলামকে উৎসর্গ করা। ইয়েস, নীল রঙে লাল মিষ্টি, মানে কি নেই, হ্যাঁ, শুধু স্বাদ। আমি অর্ডার করেছিলাম চকলেটের ওপর, আর আমার ওই বন্ধুটা অর্ডার করেছিল ম্যাঙ্গোর ওপর কিছু একটা। হ্যাঁ বন্ধু, ছেলে বন্ধু, সাথে গার্লফ্রেন্ড থাকলে তো ভাই গাড়ি অনেকক্ষণ আগেই মোমোর দোকানে দাঁড়িয়ে যেত। চকলেট কেকটার নাম ছিল চকলেট চাবাই তো না কি একটা, আর ম্যাঙ্গোটার নাম ম্যাঙ্গো মোয়াচু, এই টাইপের। এছাড়াও আমাদের আরো অনেক কেক পছন্দ হয়েছিল খাওয়ার আগে, কিন্তু তার নিচে বাংলায় লেখা ছিল না বলে আমরা আর অর্ডার করিনি। রক্ষে ইংলিশ কম জানি, না হলে হয়তো আরো বাজে কেক খেতে হতো। এত বড় একটা ছিল, আঙুল দিয়ে দেখাতে কেমন একটা লাগে না, যে এই কেকটা দাও, আমি এটা খাবো। দেখা যাচ্ছে তখনই দোকানদার ফট করে বলে বসলো, এই না বাবা, এমন বলে না, মাকে ডেকে নিয়ে আসো, এটা কার ছেলে। যখন কপাল খারাপ যায় সব দিক থেকে যায়, দেখা যাচ্ছে তখনই দোকানের বাইরে থেকে লাল কিংবা কালো রঙের কোনো 4 পেয়ে জিপ ডেকে উঠল। যে দুটো কেকের নাম আমরা সহজে উচ্চারণ করতে পেরেছি সেই দুটোই অর্ডার করেছি, না হলে কেক খাওয়ার আগেই হয়তো দাঁতটা ভেঙে যেত। আর তাছাড়াও কেকটাকে যখন শেষ কামড় দিয়েছি তখন গালে বাড়ি বানানোর উপাদান পড়েছে, পালি। তখন 2-5টা কামড় আমার দোকানদারকেও মারতে ইচ্ছে করছে। দোকানদারের ওই হাসি মুখটা মনে পড়লে আমি এখনো দাঁতের উপর থেকে দাঁত ছড়াতে পারি না। আমি এটা হলপ করে বলতে পারি যে গান্ধীজি ওনার কোনো পাকা ধানে মই দিয়েছেন, না হলে উনি গান্ধীজির জন্য এত নিচে নামতেন না। প্রত্যেকটা দোকানে, সে যেমন ধরনেরই দোকান হোক না কেন, ওই সাজেশন বক্স বা কমপ্লেন বক্স যেটা হয়, ওরকম ধরনের একটা বক্স রাখা উচিত। এই দোকানে ছিল না, না হলে আমি অবশ্যই লিখে আসতাম যে আর কত নিচে নামবি, ইতি গান্ধীজি।